আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম আমাদের আইসিটি ক্রাশ কোর্সের সেকেন্ড লেকচার। আজকে আমরা কথা বলবো আমাদের আইসিটি বইয়ের দ্বিতীয় অধ্যায় কমিউনিকেশন সিস্টেম ও নেটওয়ার্কিং নিয়ে। এর আগের লেকচারে আমি তোমাদের সাথে ওয়েব ডিজাইন পরিচিতি এবং এইচটিএমএল অর্থাৎ চতুর্থ অধ্যায় নিয়ে একটি বিস্তারিত ক্লাস দিয়েছি, একটা ক্রাশ কোর্স দিয়েছি। তো ওইখানে আমি মূলত চতুর্থ চ্যাপ্টার নিয়ে কথা বলছি। তো আজকে এই লেকচারে আমরা কথা বলবো হচ্ছে আমাদের দ্বিতীয় অধ্যায়টির নাম হচ্ছে কমিউনিকেশন সিস্টেম ও নেটওয়ার্কিং। আগের লেকচারে আমি তোমাদেরকে স্লাইড ধরে ধরে পাশাপাশি ডিরেক্ট কোড এডিটর প্লাস টেক্সট বুক থেকে তোমাদের পড়ানোর চেষ্টা করেছি, কিন্তু আজকে আমরা এ সকল কোনো কিছু করব না। আমরা আজকে স্লাইড দেখবো কম, এক্সাম্পল দেখবো কম। আমরা আজকে আমাদের ডিরেক্ট যে টেক্সট বুকটা আছে সেই টেক্সট বুক থেকে এই চ্যাপ্টারটা পড়ার চেষ্টা করব। দ্বিতীয় অধ্যায়, এখানে বোঝার তেমন কিছু নেই, আবার না বোঝারও কিছু নেই। এটা একটা মুখস্থ করার মতো চ্যাপ্টার। দ্বিতীয় অধ্যায় প্রথম অধ্যায় দুইটা চ্যাপ্টার মুখস্থ করার মতো চ্যাপ্টার, বাট দ্বিতীয় অধ্যায়ে অনেক রকমের টপিক রয়েছে, কিছু কিছু জটিল টপিক রয়েছে যেগুলো হয়তো তোমাদেরকে একটু বুঝায় দিলে তোমাদের সেগুলো পড়তে অনেক সুবিধা হবে। তো আমি আগের লেকচারেই বলে দিয়েছি কিভাবে তোমরা আমাদের এই ক্লাস কোর্সটি ফলো করবা। জাস্ট তোমরা আগে এই লেকচারটা শেষ করবা, এরপরে লেকচারটা শেষ করে তোমরা চাইলে নোট করতে পারো। এই চ্যাপ্টারে কোনো নোট করার দরকার নেই। আমি এই চ্যাপ্টারের ক্ষেত্রে বলবো তুমি তোমার এই ক্লাসটা যখন করবা তুমি তোমার আইসিটি যে টেক্সট বুকটা আছে সেই টেক্সট বুকটা সাথে নিবা, একটা পেন বা পেন্সিল বা একটা হাইলাইটার নিবা, নিয়ে আমি যেখানে যেখানে মার্ক করতেছি যেটা যেটা তোমাদেরকে দাগাইতে বলতেছি ওই জিনিসগুলো জাস্ট মার্ক করে রাখবা, হাইলাইট করে রাখবা, যাতে যখন তুমি এই লেকচারটা শেষ করো ওই চ্যাপ্টারটা আবার পড়তে নিবা, তোমার জন্য পড়া ইজি হয়। তো এই ক্লাসটা শেষ করবা, ক্লাসটা শেষ করে তুমি তোমার টেক্সট বুকটা একবার ভালোভাবে পড়বা। এরপরে তোমার কাছে যে মোটা মোটা গাইডগুলো আছে সেই গাইডগুলো থেকে বিগত বছরের এমসিকিউ এবং সিকিউগুলো একটু সলভ করার চেষ্টা করবা, এবং এক দুইবার রিভাইজ দিলে এই চ্যাপ্টার নিয়ে আর তোমার কোনো টেনশন থাকবে না ইনশাল্লাহ। তো আর বেশি কথা না বলে চলো আজকে আমরা আমাদের এই দ্বিতীয় অধ্যায় কমিউনিকেশন সিস্টেম ও নেটওয়ার্কিংটা একদম ঝালাপালা করে ফেলি, যাতে এই চ্যাপ্টার থেকে কোনো এমসিকিউ বা সিকিউ আসলে তোমরা পরীক্ষায় একদম টেনশন ফ্রি ভাবে অ্যান্সার করতে পারো। তো চলো শুরু করা যাক। তো আমাদের এই চ্যাপ্টারে অনেকগুলো টপিক রয়েছে, প্রায় ৮টার মতো গুরুত্বপূর্ণ টপিক রয়েছে। তো আগে আমরা জাস্ট এই চ্যাপ্টারের টপিক লিস্ট সম্পর্কে একটু জেনে নিই যে কি কি টপিক রয়েছে। প্রথমেই রয়েছে কমিউনিকেশন সিস্টেম, এরপর রয়েছে ডেটা কমিউনিকেশন, এরপর রয়েছে ডেটা ট্রান্সমিশন মেথড, এরপর রয়েছে ডাটা ট্রান্সমিশন মুড। এরপরে যদি আমরা যাই তাহলে এরপরে রয়েছে হচ্ছে ডেটা কমিউনিকেশনের মাধ্যম, মোবাইল যোগাযোগ মাধ্যম, কম্পিউটার নেটওয়ার্কিং এবং নেটওয়ার্ক টোপোলজি। এই চ্যাপ্টারে কেউ যদি আমাকে বলে ভাই সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা কোনটা, তাহলে আমি চোখ বুজে তাদেরকে বলে দিব নেটওয়ার্ক টোপোলজি। এখান থেকে তোমার পরীক্ষায় প্রশ্ন আসবে মাস্ট মাস্ট মাস্ট। তো এইটা তোমরা হচ্ছে সবচেয়ে বেশি ভালোভাবে পড়বা। যে হ্যাঁ, কেউ যদি চায় যে এই চ্যাপ্টারে এত কিছু পড়তে পারবো না, বাট একটা টপিক পড়বো, তাহলে আমি তাকে সাজেস্ট করবো ভাই তুমি যদি আর বাকি 7টা টপিক করতে না চাও, নো প্রবলেম, জাস্ট তুমি নেটওয়ার্ক টপোলজি পড়ে একটা সিকিউ তোমার কমন পড়ে যাবে। মানে হ্যাঁ, তুমি ওভারঅল এই চ্যাপ্টারটাতে আয়ত্ত করতে হলে তোমাকে ফুল চ্যাপ্টারটাই করতে হবে, এবং এই 8টা টপিকই তোমার ভালোভাবে জানা থাকা লাগবে। মুখস্থ করে কিছু নাই, জাস্ট বুঝে মাথায় রাখতে পারলে ইনশাল্লাহ তুমি এই 8টা টপিক যে কোনো টপিক থেকে পরীক্ষায় অ্যান্সার করতে পারবা। তো আজকে আমরা কোনো ধরনের স্লাইড দেখবো না, আমরা আজকে ডিরেক্ট আমাদের বইয়ে চলে যাবো। তো চলো আমরা আমাদের টেক্সট বুকটা ওপেন করি। তো চলো শুরু করা যাক। এখান থেকে আমরা আমাদের টেক্সট বুকে চলে আসি। আমি তোমাদের জন্য কিছু কিছু জায়গা অলরেডি মার্ক করে রাখছি, নো নো ওয়ারিস। ওকে, এই চ্যাপ্টারটার নাম হচ্ছে কমিউনিকেশন সিস্টেম ও নেটওয়ার্কিং। কমিউনিকেশন সিস্টেম ও নেটওয়ার্কিং। ওকে, দেখো ভাই আমি তোমাদেরকে আর তোমরা ছোট নাই যে তোমাদেরকে আমার লাইন বাই লাইন ধরে ধরে মুখস্থ করাইতে হবে বা তোমাদেরকে বুঝিয়ে দিতে হবে, এমন না। আমি তোমাদেরকে বলে দিব ভাই এখান থেকে এই পর্যন্ত তোমরা একটু রিডিং পড়ে নিবা, জাস্ট মার্ক করা জায়গাগুলো একটু মাথায় স্টোর করে রাখার চেষ্টা করো, এতটুকুই। তোমাদের দেখবে এই চ্যাপ্টারের উপর প্রায় ইউটিউবে ৩-৪ ঘন্টা করে লেকচার আছে ভাই। ৩-৪ ঘন্টার লেকচার এই চ্যাপ্টারের জন্য দরকার নেই। আমার এইচটিএমএল এর যে লেকচারটা ছিল ১ ঘন্টা ১৫ মিনিট, সেখানে আমি এক্সট্রা অনেক কথা বলছি, এক্সট্রা অনেক এক্সাম্পল দিচ্ছি, তাই ওই লেকচারটা অনেক বড় হয়েছে। বাট এইচটিএমএল এর চ্যাপ্টারটা ৩০ থেকে ৩৫ মিনিটেও শেষ করা দেওয়া যায়, বাট তোমাদেরকে বোঝানোর সাথে লেন্থ একটু বাড়ছে। তো এই যে জিনিসগুলো আমরা ইউটিউবে দেখি এগুলো অনেক বড় করে আমাদেরকে দেখানো, বাট আদতে এই জিনিসগুলো এত বড় করে দেখার দরকার নেই। যেহেতু তোমরা শেষ মুহূর্তে আসছো ক্রাশ কোর্স, তো এটাকে আমরা ক্রাশ কোর্স হিসাবেই বিবেচনা করবো, যে তোমাদেরকে ইম্পর্টেন্ট যে কোর কনসেপ্ট ক্লাস সেগুলো বোঝা যাচ্ছে। তাই কমিউনিকেশন সিস্টেমের ধারণা, কনসেপ্ট অফ কমিউনিকেশন তুমি জাস্ট এইটুকু রিডিং করে নেবে একবার। তো এইখানে দেখো একটা গুরুত্বপূর্ণ কথা আছে যে ভাবের আদান প্রদান বা তথ্য বিনিময়ের জন্য যখন একজনের সাথে অন্যজন যোগাযোগ করে থাকে সেই প্রক্রিয়াটাকে কমিউনিকেশন সিস্টেম বা যোগাযোগ পদ্ধতি বলে। ভাই আমরা একজন আরেকজনের সাথে যে তথ্য বিনিময় করি, যোগাযোগ করি, এই যে পদ্ধতি, এটা হচ্ছে কমিউনিকেশন সিস্টেম। দেখো আমি তোমাদের সাথে তথ্য শেয়ার করতেছি, আমি তোমাদেরকে পড়াইতেছি, তোমাদের সাথে কোনো কিছু একটা আদান প্রদান করতেছি আমি, এটা এক ধরনের কমিউনিকেশন। এটা হচ্ছে কমিউনিকেশন। তুমি তোমার গার্লফ্রেন্ড বা তুমি তোমার ফ্রেন্ডের সাথে যখন কথা বলতেছো, কোনো কিছু তথ্য আদান প্রদান করতেছো, তোমরা যখন কন্ট্যাক্ট করতেছো, দিস ইজ আ কমিউনিকেশন সিস্টেম। ঠিক আছে? তো এরপর থেকে তুমি একটু রিডিং পড়ে নিবা।
এই কাজে আমরা কি বলতে পারি যে কমিউনিকেশন সিস্টেম, কমিউনিকেশন বা যোগাযোগের কতগুলো উপাদানের সুসমন্বয়ে কোনো লক্ষ্য বা উদ্দেশ্য সাধনের জন্য বিভিন্ন ব্যক্তি বা যন্ত্রের মাধ্যমে তথ্য আদান প্রদানের একটি প্রক্রিয়া। ওকে, এরপরে ভাই তোমরা এখান থেকে হচ্ছে আহ, এখান থেকে ডাটা কি বলে, হ্যাঁ, এখান থেকে তোমরা এই যে ডাটা কমিউনিকেশন ধারণা, দ্য কনসেপ্ট অফ ডাটা কমিউনিকেশন, এটা একটু করে নিবা। উৎস, প্রেরণকারী এবং গ্রহণকারীর মধ্যে নিরাপদ সুষ্ঠু করে ডাটা আদান প্রদানের মাধ্যম। একটা উৎস থাকবে, উৎস হচ্ছে প্রেরণকারী। ধরো তুমি তোমার গার্লফ্রেন্ডকে একটা ছবি পাঠাবা, তো তোমার গার্লফ্রেন্ড হচ্ছে সেটা রিসিভ করবে। এই যে তোমার যে গার্লফ্রেন্ড রিসিভ করবে, এটা যেন সে সেফলি সুষ্ঠুভাবে ডাটা রিসিভ করতে পারে, তোমাদের দুজনের ভিতরে যে ডাটাটা সেফলি আদান প্রদান হচ্ছে, এটা যে ব্যবস্থা, এটাই হচ্ছে কি ডাটা কমিউনিকেশনের ধারণা। দিস ইজ দ্য কনসেপ্ট অফ ডাটা কমিউনিকেশন। এটা একটু রিডিং করে দিবা। ওকে, এখান থেকেও রিডিং করে দিবা, বাট এই জিনিসটা মনে রাখবে, এটা এমসিকিউর জন্য অনেক গুরুত্বপূর্ণ। এই যে কমিউনিকেশনের বিভিন্ন উপাদানগুলো, এটা অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস, এখান থেকে এমসিকিউ চলে আসে। তো সোর্স, ডেটা কমিউনিকেশন সোর্স কি, মাইক্রোফোন, ক্যামেরা, কম্পিউটার, কিবোর্ড। ধরো আমি আপাতত এই যে আমার হাতে যে এটা দেখতে পাচ্ছ কার্সারটা নড়তেছে, আমি কিন্তু এখন মাউস ইউজ করতেছি। তো এই যে মাউস, এটা হচ্ছে আমার একটা সোর্স। তারপরে ট্রান্সমিটার, মডেম, রাউটার, টিভি স্টেশন। এই ধরো আমার কিন্তু এই যে নেটটা ওপেন আছে, ওয়াইফাইটা ওপেন আছে, এটা কিন্তু রাউটারের মাধ্যমে কিন্তু আমি ওয়াইফাই সংযোগটা পাচ্ছি। তো ট্রান্সমিটারটা দেখবা মিডিয়াম, টেলিফোন লাইন, অপটিক্যাল ফাইবার। হ্যাঁ, এই যে ধরো কি বলে রাউটার, রাউটার থেকে আমার এইখান পর্যন্ত ওয়াইফাই, আর রাউটার পর্যন্ত যে ওয়াইফাই এর যে সংযোগটা আসে, সেটা কিন্তু একটা অপটিক্যাল ফাইবার বা কেবলের মাধ্যমে আসে, অপটিক্যাল কেবলের মাধ্যমে আসে। টেলিফোনে যখন আমরা কথা বলি, আমাদের যে নেটওয়ার্ক, ওটাও কিন্তু টেলিফোন লাইনের মাধ্যমেই আসে। হ্যাঁ, এটা একটা মিডিয়াম দরকার, অর্থাৎ কি ডেটা কমিউনিকেশনের একটা সোর্স দরকার, একটা ট্রান্সমিটার দরকার, একটা মিডিয়াম দরকার, এরপর হচ্ছে একটা রিসিভার দরকার। মডেম আবার রাউটার কিন্তু সেই রিসিভারই কাজ করতেছে। ধরো আমার যে ওয়াইফাইয়ের যে কোম্পানির ওয়াইফাই আমি ইউজ করতেছি, ওদের একটা সার্ভার রয়েছে, ওইখান থেকে তারা অপটিক্যাল ফাইবারের মাধ্যমে আমার রাউটার পর্যন্ত ইন্টারনেটকে পৌঁছাইতেছে। এরপর ফাইনাল ডেস্টিনেশন কিন্তু আমার এই ল্যাপটপটা হইতেছে। তো এই যে জিনিসগুলো আমার রাখবো, সোর্স, ট্রান্সমিটার, মিডিয়াম, রিসিভার, ডেস্টিনেশন, এই 5টা জিনিস হচ্ছে ডেটা কমিউনিকেশনের উপাদানগুলো। এরপর হচ্ছে ব্যান্ডউইথ, এটা তোমরা রিডিং করে নেবে, বাট এখান থেকে আমি তোমাদেরকে যে গুরুত্বপূর্ণ যে জিনিসটা আছে সেটা একটু বুঝিয়ে দিচ্ছি। প্রতি সেকেন্ডে যে পরিমাণ ডাটা এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত হয়, তাকে ডাটা স্থানান্তরের হার বা ব্যান্ডউইথ বলে। এই ব্যান্ডউইথ কাকে বলে সেটা মনে রাখো, যে প্রতি সেকেন্ডে যে পরিমাণ ডাটা এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত হচ্ছে, তাকে আমরা কি বলি, ব্যান্ডউইথ বলি। সাধারণত ব্যান্ডউইথ হচ্ছে বিট পার সেকেন্ড, বিপিএস, এটা মনে রাখো, বিট পার সেকেন্ড। এরপর আসে হচ্ছে কেবিপিএস, প্রতি সেকেন্ডে 1000 বাইট। এরপর হচ্ছে এমবিপিএস, প্রতি সেকেন্ডে 1 মিলিয়ন বিট। এমনকি জিবিপিএসও রয়েছে, যেটা হচ্ছে প্রতি সেকেন্ডে 1 বিলিয়ন বিট। এই জিনিসগুলো একটু মনে রাখবা। 8 বিটকে 1 বাইট বলে, মনে রাখবা 8 বিটকে 1 বাইট বলা হয়। 1 এমবিপিএস বলতে 1 এমবি, এখানে এমবি বলতে কিন্তু বড় হাতের বি কে বোঝায়। এরপর বলতে 8 এমবিপিএস, 8 এমবিপিএস, এখানে কিন্তু ছোট হাতের বিটা রয়েছে। তাহলে 8 বিটকে 1 বাইট বলে। তাহলে 8 বিট, বিট যখন হবে তখন বিটা হয় ছোট হাতের, আর যখন সেটা বাইট হয়ে যাবে সেটা বিটা হবে বড় হাতের। আর 8 বিটে 1 বাইট, এই জিনিসটা তোমার মনে রাখবা। এবার ব্যান্ডউইথের এখানে একটু রিডিং করে নিবা। এরপর আসে হচ্ছে ডাটা ট্রান্সমিশন মেথড, ডাটা ট্রান্সমিশন মেথড। ওকে, ডাটা ট্রান্সমিশন মেথডের এখানে যদি আমি তোমাদেরকে বলি, ডাটা কমিউনিকেশনে এক ডিভাইস হতে অন্য ডিভাইসে ডাটা বিটের বিন্যাসের মাধ্যমে স্থানান্তরিত প্রক্রিয়াকে ডাটা ট্রান্সমিশন মেথড বলে। এখানে আমরা বিট বাই বিট হচ্ছে আমাদের ডাটাগুলো ট্রান্সফার হয়। তো যেটা তোমরা এখানে দেখে আসলা যে প্রতি সেকেন্ডে কি বলে ডাটা স্থানান্তরের যে হার, এই যে এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে ডাটা বিন্যাস, বিটের বিন্যাসের মাধ্যমে যে স্থানান্তর হইতেছে, ওটাই হচ্ছে ডাটা ট্রান্সমিশন মেথড। এটা রয়েছে প্যারালাল ডাটা ট্রান্সমিশন মেথড, সিরিয়াল ডাটা ট্রান্সমিশন মেথড, ট্রান্সমিশন। এরপর রয়েছে বিট বিট সিনক্রোনাইজেশন। ওকে, এখানে যদি তোমরা প্যারালাল ডাটা ট্রান্সমিশনটা দেখো, এটা হচ্ছে বিটগুলো ঠিক একই সময় একই স্থানে স্থানান্তর হয়, প্যারালাল ভাবে একই সময় একই স্থানে স্থানান্তর হইতেছে। এটা একই সময় একই স্থানে কিন্তু স্থানান্তর হচ্ছে, এটা হচ্ছে প্যারালাল। আর সিরিয়াল হচ্ছে ধারাবাহিকভাবে একটার পর একটা, একটার পর একটা। আমি যখন তোমাদেরকে প্রত্যেকটা একটা টপিকের পর একটা টপিক পড়াইতেছি, ঠিক সিরিয়াল ডাটা ট্রান্সমিশনের ক্ষেত্রেও বিটগুলো একটার পর একটা ধারাবাহিকভাবে স্থানান্তর হইতে থাকে। এটা তোমরা একটু ভালোভাবে রিডিং পড়বে ভাই। দেখো তোমরা এখন একদম শেষ মুহূর্তে আসছো, আর এই চ্যাপ্টারটাতে বোঝার কিছু নাই তেমন। আমি তোমাদেরকে কোর কনসেপ্টগুলো একবার দেখা দিচ্ছি, কোনটা ইম্পর্টেন্ট তোমাদেরকে বলে দিচ্ছি। তোমরা জাস্ট একবার ভাই মনোযোগ দিয়ে রিডিংটা পড়ে নিবা। তোমাদের মোটামুটি গাইডগুলো থেকে একটা বিগত বছরের যে কোশ্চেনগুলো আছে ওইগুলো সলভ করে নিবা, এমসিকিউ গুলো দেখে নেবা ভাই। আর কিচ্ছু লাগবে না ভাই, তোমার 5-6 ঘন্টার লেকচারও দেখা লাগবে না, 3-4 ঘন্টার লেকচার দেখা লাগবে না। 1 ঘন্টা 30 মিনিট 35 মিনিটের যে লেকচার, আমার ক্লাস কোর্সগুলো দেখো, নিজে একটু পড়ো ভাই। ক্লাস করার থেকে নিজে পড়াটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। তুমি নিজে যত বেশি পড়তে পারবা, তোমার তত বেশি হচ্ছে ওইটা হেল্পফুল হবে। আরেকজন কি পড়ায় দিচ্ছে এটা তোমার খুব বেশি ইফেক্টিভ হবে না, বাট তুমি যেটা নিজে নিজে পড়বা, নিজে পড়াতে নিজে যতক্ষণ টাইম দিবা, ওইটাই হচ্ছে তোমার কাজে লাগে। এরপর হচ্ছে কি বিট সিনক্রোনাইজেশন। ক্লক ব্যবহার করে বিটের শুরু ও শেষ বোঝার জন্য একটি বিশেষ পদ্ধতি ব্যবহার করা হয়, যাকে বিটের সিনক্রোনাইজেশন বলে। বিট সিনক্রোনাইজেশন প্রাপক সিগন্যাল থেকে ডাটাটা যেটা সমাপ্ত ও পুনরুদ্ধার করা যায়। একটু এখানে আসি।
কি বলে আমরা একদম এতে চলে গেছি। দাঁড়াও, অনেকগুলো পেজ একসাথে এখানে চলে গেছে। ওকে, এরপর হচ্ছে যে বিট সিঙ্ক্রোনাইজ। এইখানে যদি আমি তোমাদেরকে ট্রান্সমিশন মেথডটাকে একটু ডিসক্রাইব করি, এটা হচ্ছে প্যারাল, একটা হচ্ছে সিরিয়াল। সিরিয়ালের ভিতরে আবার অ্যাসিঙ্ক্রোনাইজ, সিঙ্ক্রোনাইজ ও আইসোক্রোনাইজ এই ৩ টা রয়েছে। ওকে, আসো আমরা অ্যাসিঙ্ক্রোনাইজ ট্রান্সমিশনটা আগে দেখি। অ্যাসিঙ্ক্রোনাইজ ট্রান্সমিশনে প্রেরক যখন খুশি তখন ডেটা প্রেরণ করতে পারে। গ্রাহক সবসময় সেই ডেটা গ্রহণ করার জন্য প্রস্তুত থাকে। ওকে, এটা সামথিং লাইক কিছু ছ্যাঁচড়া বয়ফ্রেন্ড থাকে, যারা সারাদিন কোনো কাজ নাই। এরা হচ্ছে গার্লফ্রেন্ডের ইনবক্সে বসে থাকে। এদের কাজই হচ্ছে গার্লফ্রেন্ডের সাথে কথা। গার্লফ্রেন্ড যখনই কোনো টেক্সট দেয়, এরা সাথে, সাথে টেক্সটটা রিসিভ করে ফেলে। তা সিন করে ফেলে। তুমি অ্যাসিঙ্ক্রোনাইজ ট্রান্সমিশন যদি মনে রাখতে চাও, তাহলে তুমি মনে রাখবে ওই শুধু ছ্যাঁচড়া বয়ফ্রেন্ড বা ছ্যাঁচড়া পাবলিককে, যাদের সারাদিন কোনো কাজ নাই। তারা ফোন হাতে নিয়ে বসে থাকে। কখন কোন মেয়ে মেসেজ দিবে সাথে, সাথে রিসিভ করে ফেলে। এরাই হচ্ছে অ্যাসিঙ্ক্রোনাইজ ট্রান্সমিশন, যে প্রেরক যখন খুশি ডাটা প্রেরণ করতে পারে। বাট এই সকল গ্রাহকরা সাথে, সাথে সেটা গ্রহণ করার জন্য প্রস্তুত থাকে। বাকিটুকু ভাই একটু রিডিং করে নিও। আচ্ছা, এবার হচ্ছে সিনক্রোনাইজ ট্রান্সমিশন। সিনক্রোনাইজ ট্রান্সমিশনকে বলা হয় তারবিহীন ডেটা ট্রান্সমিশন। এই পদ্ধতিতে বিদ্যুৎ প্রেরক যন্ত্র থেকে গ্রাহক যন্ত্রে ডাটা পাঠানো হয়। এখানে তারের প্রয়োজন হয় না। বিদ্যুৎ প্রেরক যন্ত্র থেকে গ্রাহক যন্ত্রে ডাটা পাঠানো হয়। বাকিটুকু রিডিং করে যাও। এটা মার্ক করা, তো আমি এই মার্ক করা বইয়ের পিডিএফটা তোমাদেরকে দিয়ে দিব ইনশাআল্লাহ। ওকে, এরপর আসো অ্যাসিনক্রোনাইজ। আমি এখন ওই এক্সাম্পলের জন্য হাসতেছি। আসলে আমরা অ্যাসিনক্রোনাইজ ট্রান্সমিশনটা পড়ি। ওকে, অ্যাসিনক্রোনাইজ এ সিনক্রোনাইজের একটা অ্যাসিনক্রোনাইজ হচ্ছে সিনক্রোনাইজ ও অ্যাসিনক্রোনাইজ ও সিনক্রোনাইজের একটা মিশ্রণ পদ্ধতি। তাই এটা হচ্ছে আইসোক্রোনাস ট্রান্সমিশন। এই প্রক্রিয়া অ্যাসিনক্রোনাইজ স্টার্ট ও স্টপ বিটের মাঝখানে সিনক্রোনাইজ পদ্ধতি ব্লক আকারে ট্রান্সফার করা হয় জাস্ট রিডিং করে। তবে এই জিনিসটা অনেক ইম্পর্টেন্ট, এটা তোমাদের একটু মনে রাখা উচিত যে ডাটা ট্রান্সমিশন মোড। ওকে, ২ টি ডিভাইসের মধ্যে তথ্য বা ডাটা প্রবাহের দিক নির্দেশককে ডাটা ট্রান্সমিশন মোড, ডাটা ট্রান্সমিশন বা ডাটা কমিউনিকেশন মোড। এই তথ্য আদান-প্রদানের দিক, এই যে প্রবাহের দিকটা কোন দিকে যাচ্ছে, কোন দিকে যাচ্ছে এই দিকটা বোঝানোর যে পদ্ধতি, এটাকে আমরা ডাটা ট্রান্সমিশন মোড বলি। একটা হচ্ছে সিমপ্লেক্স মোড। এই পদ্ধতিতে শুধু একদিকে ডাটা পাঠানো সম্ভব। এখানে ধরো সিমপ্লেক্স মোডে তুমি একদিকে ডাটা পাঠাইতে পারবা। যে ধরো তুমি তোমার ক্রাশকে শুধু টেক্সট দিতেই থাকতে পারবা, দিতেই থাকতে পারবা। বাট অপর দিক থেকে তোমার ক্রাশ তোমাকে টেক্সট দিবে না, বা তার দিক থেকে কোনো আ শুধু সে তোমার টেক্সটটা গ্রহণই করবে কিন্তু তোমাকে কোনো কিছু ব্যাক দিতে পারবে না। যেমন ধরো কিবোর্ড বা মাউস। এই যে মাউস দিয়ে আমি এইখানে ডাটাটাকে ট্রান্সমিট করতেছি, আমি এখান থেকে নাড়াচাড়া করতেছি, লড়াইতেছি। বাট মাউস কিন্তু আমাকে কোনো কিছু ব্যাক করতে পারতেছে না। সে জাস্ট আমি যে কমান্ডটা দিচ্ছি সেটা সে রিসিভ করতে পারতেছে। গ্রাহক শুধু ডাটা গ্রহণ করে। তো তোমার ক্রাশ শুধু তোমার টেক্সটগুলো গ্রহণ করবে, সে তোমাকে রিপ্লাই দিবে না। এটা হচ্ছে একদিকে পাঠানোর যে পদ্ধতি, এটা হচ্ছে সিমপ্লেক্স মোড। এরপর যদি আসো হাফ ডুপ্লেক্স মোড বা হাফ ডুপ্লেক্স মোড। এই পদ্ধতিতে ২ দিকে ডাটা পাঠানো বা গ্রহণ করা সম্ভব, কিন্তু একই সাথে না, আলাদা। এখানে তুমি ২ দিকে ডাটা পাঠাইতে পারবা। দেখো ২ দিকে ডাটা পাঠাইতে পারবা, বাট এট দ্য সেম টাইম হবে না। এট দ্য সেম টাইম হবে না। কেমনে? এটা হবে না কারণ হচ্ছে ধরো তুমি তোমার ক্রাশকে টেক্সট দিচ্ছ। সে তার বয়ফ্রেন্ডের সাথে বিজি। এট দ্যাট মোমেন্ট সে তোমাকে ডাটা আবার ব্যাক করতে পারতেছে না, তোমাকে টেক্সট দিতে পারতেছে না। বিকজ শি ইজ বিজি উইথ হার বয়ফ্রেন্ড। সো শি ডোন্ট হ্যাভ এনি এনাফ টাইম ফর ইউ। এই কারণে এখানে ২ পদ্ধতি, তোমার ক্রাশও তোমাকে রিপ্লাই দিবে। বাট হ্যাঁ, যখন তার বয়ফ্রেন্ড ঘুমায় যাবে, শি উইল ফিল লোনলি, সে তখন তোমাকে স্মরণ করবে। তখন তোমাকে টেক্সট দিবে। মানে হাফ ডুপ্লেক্স মোডের ২ দিকে ডাটা পাঠানো বা গ্রহণ করা সম্ভব, কিন্তু একই সাথে হবে না। আলাদা, আলাদা ভাবে এই কাজটি হবে। আবার ওকে, আমি যদি এখান থেকে এদিকে ওকে। এরপর আসো ফুল ডুপ্লেক্স মোড। ফুল ডুপ্লেক্স মোডে একই সময় উভয় প্রান্তের ডিভাইস একই সাথে ডাটা গ্রহণ ও প্রেরণ করতে সম্ভব। এটা হচ্ছে ভাই তোমার গার্লফ্রেন্ড। ফুল ডুপ্লেক্স মোডের উদাহরণ হচ্ছে তোমার গার্লফ্রেন্ড। ভাই তুমি তোমার গার্লফ্রেন্ডকে মেসেজ দিবা, সে সাথে, সাথে রিপ্লাই দিবে। তোমরা একই সাথে তথ্য আদান-প্রদান বা কথা বলছো, ডাটা গ্রহণ এবং প্রেরণ করছো। এটা হচ্ছে ফুল ডুপ্লেক্স মোড। উদাহরণ হিসেবে টেলিফোন, মোবাইল, আমরা যখন একসাথে কথা বলি, তখন কিন্তু আমরা একই সাথে উভয় প্রান্ত থেকে ডাটা প্রেরণ করতে এবং গ্রহণ করতে পারি। এটা হচ্ছে ফুল ডুপ্লেক্স মোড। মাঝখানে এটা আচ্ছা, এরপরে আসা হচ্ছে ইউনিকাস্ট, ব্রডকাস্ট, মাল্টিকাস্ট। এটা অনেক ইম্পোর্টেন্ট একটা জিনিস, এমসিকিউ আসতে পারে। ইভেন তোমাদেরকে সিকিউর বলে দিতে পারে হোয়াট ইজ ইন্টিকাস্ট, ইউনিকাস্ট, ব্রডকাস্ট, মাল্টিকাস্ট ধরো লিখে দিতে পারো। একটি প্রেরকের কাছ থেকে শুধু একটি একটি গ্রাহকই ডাটা গ্রহণ করতে পারে। ধরো একটি প্রেরক, এই যে ধরো একটি প্রেরক, গ্রাহক অনেক রয়েছে, বাট এই প্রেরকের থেকে শুধু একজনই ডাটা গ্রহণ করতে পারে। এটা হচ্ছে ইউনিকাস্ট। ব্রডকাস্ট হচ্ছে এ পদে একজন প্রেরক থাকে। ব্রডকাস্ট কি আমরা টিভিতে লাইভ ব্রডকাস্ট দেখি না? লাইভ টেলিভিশন দেখি। টিভি কিন্তু ব্রডকাস্ট মোডে থাকে। ধরো টিভি হচ্ছে একটা একটা প্রেরক, বাট আমরা কিন্তু অনেক গ্রাহক থাকি। এটা হচ্ছে ব্রডকাস্ট। আর মাল্টিকাস্ট হচ্ছে ব্রডকাস্টের মতো হলেও এখানে প্রেরক ডাটা থেকে গ্রহণ করে শুধু অনিয়মিত দিনের সদস্যরা গ্রহণ করতে পারে। ধরো
আমি চাইলে এই ক্লাসে আমার কোনো ফ্রেন্ডকে অ্যাড করতে পারবো, এটা হচ্ছে মাল্টিকাস্ট। বা ধরো আমি লাইভে আছি, তো লাইভ থেকে আমি কোনো অডিয়েন্সকে নিতে পারবো, সে অডিয়েন্সকে নিয়ে কিছু সদস্যকে আমি নিতে পারছি, এটা হচ্ছে মাল্টিকাস্ট। মাল্টিকাস্টটা কি? তাহলে ব্রডকাস্ট মাল্টিকাস্ট এটা বুঝ। এখন ভাই ডাটা কমিউনিকেশনের মাধ্যম, এইখানে অনেকগুলো মাধ্যম আছে, তার মাধ্যম, টেস্টেড পেয়ার কেবল, এরপর কোঅ্যাক্সিয়াল কেবল, ওকে, এরপর ফাইবার অপটিক্যাল কেবল, হ্যাঁ, হ্যাঁ, কত চলে গেছে, ফাইবার অপটিক্যাল কেবল, সিঙ্গেল মোড মাল্টি মোড ফাইবার, ওকে, এরপর হচ্ছে লেজার, এরপর রয়েছে তারবিহীন মাধ্যম, তারবিহীন মাধ্যম, এরপর স্যাটেলাইট, এখানে আমি একটু পড়াবো তোমাদেরকে, যাকে স্যাটেলাইট রয়েছে, এটা ঠান্ডা লাগছে আমার, ওকে। এই যে জিনিসগুলো আছে, এখানে তোমরা কি করবা? এই জিনিসগুলো ভাই তোমাদেরকে আমি কি ধরে ধরে পড়াবো? ভাই আসলে ধরে ধরে পড়ানো যাবে, বাট তোমরা ছোট না, বা তোমরা এমন কিছু না, এই ইন্টারনেটের যুগে এই জিনিসগুলো বুঝো না যে তোমাদেরকে আমার ধরে ধরে পড়াইতে হবে। তোমরা জাস্ট এই ডাটা কমিউনিকেশনের মাধ্যম এইটা শুরু থেকে এ পর্যন্ত রিডিং পড়ে নিবা। এখানে অনেক ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট এমসিকিউ আছে, সেগুলো একটু নিজেরা মার্ক, তোমাদের মার্ক করা লাগবে না, আমি তোমাদেরকে এই মার্ক করা বইটাই দিয়ে দিব। আমি এটা এখনো মার্ক করিনি, আমি মার্ক করে তোমাদেরকে ভিডিও ডিসক্রিপশনে এই বইটার লিঙ্ক দিয়ে দেবো, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। বাট তোমরা চাইলে একবার রিডিং করতে পারো, এতে করে তোমাদের পড়াটা হবে, এই জিনিসগুলো যখন স্যাটেলাইট সম্পর্কে কোনো কোশ্চেন করলে তুমি যেন লিখতে পারো। ওকে, এরপর আসা হচ্ছে ডাটা কমিউনিকেশন সিস্টেম। এখানে হচ্ছে ওয়্যারলেস কমিউনিকেশন যেগুলো রয়েছে, আমি এখানে বলে নেব ব্লুটুথ, এখানে রয়েছে সরি, এখানে রয়েছে ব্লুটুথ, ওয়্যারলেস নেটওয়ার্কিং, ব্লুটুথ, ওয়াইফাই, এখানে হচ্ছে ওয়্যারলেস ফ্যান এডিটিং, আর এটা হচ্ছে ওয়াইফাই। আর এখান থেকে ব্লুটুথ ওয়াইফাই টাইপ করে নিবা। না, এখানে আমি মাউস দিয়ে করতে গেলে অনেক ওয়াইম্যাক্স, তার থেকে করে নেওয়া। বাট হ্যাঁ, এই যে এটা হচ্ছে ইম্পর্টেন্ট, এই যে ব্লুটুথ স্ট্যান্ডার্ড আইইই, এটা একটু তোমরা এখান থেকে অবশ্যই এই জিনিসটা মনে রাখবা। ওয়াইফাই, ওয়াইম্যাক্স, এটা এমসিকিউ আসবে মাস্ট, এখানে একটা এমসিকিউ আসবে। ফ্রিকোয়েন্সি তেমন দরকার নেই, বাট হ্যাঁ তোমাদের এটা এখান থেকে আসবে। এই যে কি বলে, এটা আসবে এখান থেকে, এই ৩টার থেকে যেকোনো একটা এমসিকিউ চলে আসবে, বা অ্যাডমিশনের টাইমে তোমাদের এখান থেকে একটা এমসিকিউ চলে আসবে পড়ার। এবার আসো মোবাইল যোগাযোগ মাধ্যম, মোবাইল কমিউনিকেশন। বিভিন্ন প্রজন্মের মোবাইল দেখছো তোমরা, তো প্রথম প্রজন্ম দেখছো, দ্বিতীয় প্রজন্ম দেখছো, তৃতীয় প্রজন্ম দেখছো, চতুর্থ প্রজন্ম দেখছো, পঞ্চম প্রজন্ম পর্যন্ত দেখছো, ওকে। এখন আসি, এইটা, এই যে মোবাইলটা, এটা তোমরা একটু রিডিং পড়বা অনেক ভালোভাবে, এই জিনিসগুলো একটু রিডিং পড়বা, জাস্ট মনে রাখবা কোন প্রজন্মের মোবাইলগুলো কেমন ছিল, কোন ধরনের প্রজন্মের কি সুবিধা রয়েছে, বা কোন প্রজন্ম থেকে মোবাইল ফোনে কোন ধরনের নতুন সুবিধাগুলো চালু হয়েছে, এই জিনিসগুলো একটু মনে রাখবে। এখান থেকে একটা সিকিউ আসার সম্ভাবনা থাকে। ধর পঞ্চম প্রজন্মের একটা মোবাইলের উদাহরণ দিয়ে বলতেছে, এটা কোন প্রজন্মের মোবাইল, তো এখান থেকে এটা বিস্তারিত ডিসক্রাইব করতে বলতে পারে। ও এবার আসো আমরা জেনে নিই হচ্ছে কম্পিউটার নেটওয়ার্কিং। এখানে ভাই আসলে কি বলবো তোমাকে, কতটুকু আমি এখানে ধরে ধরে পড়বো এমন না, তুমি জাস্ট একবার রিডিং করে নিবা, ধারণাটা বুঝে নিবা। এরপর আসো নেটওয়ার্কিং এ, কম্পিউটার নেটওয়ার্কিং উদ্দেশ্য। এখান থেকে ইনফরমেশন রিসোর্স শেয়ার, সফটওয়্যার রিসোর্স শেয়ার, হার্ডওয়্যার রিসোর্স শেয়ার, এগুলো একটু দেখে নিবা। এরপর আসো আমরা একটু নেটওয়ার্কের প্রকারভেদ সম্পর্কে জেনে নিই, এটা এটা ইম্পর্টেন্ট, এখান থেকে কিন্তু কোশ্চেন আসবে। এরপর আছে নেটওয়ার্ক ইনফরমেশন, যদি আমরা বলি যে ল্যান, প্যান, ল্যান, ক্যান, ম্যান, ওয়ান, ওকে। এখন যদি আসুন, এটা হচ্ছে একটা হচ্ছে পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক প্যান, একটা হচ্ছে লোকাল এরিয়া নেটওয়ার্ক হচ্ছে ল্যান, একটা ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্ক হচ্ছে ক্যান, মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক ম্যান, ওয়াইড এরিয়া নেটওয়ার্ক হচ্ছে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক ওয়াই। পার্সোনাল হচ্ছে আমাদের যে ব্যক্তিগত বাসা বা এটা রয়েছে, এটা হচ্ছে পার্সোনাল, এটার পরিধি হচ্ছে সর্বোচ্চ ১০ মিটার, যেটা আমরা বাসা বাড়িতে ইউজ করি, এটা হচ্ছে পার্সোনাল। লোকাল ধরো আমাদের লোকাল এরিয়া বা আমাদের একটা ছোট অফিস বা এতে যে রয়েছে, ওইটা হচ্ছে লোকাল এরিয়া যেটা, ওইটা আরকি। তো তোমরা একটু রিডিং পড়ে দিবা। ক্যাম্পাস এরিয়া, যে আমাদের ক্যাম্পাসের ভিতর যেগুলো থাকে আরকি, আমাদের বিশ্ববিদ্যালয় বা ক্যাম্পাসে যে নেটওয়ার্কটা থাকে, ওইটা হচ্ছে ক্যাম্পাস এরিয়া। বা একটা কোম্পানি বা একটা বড় একটা এরিয়ার ভিতরে যে একটা কোম্পানি আছে, তার ফুল নেটওয়ার্ক, এটা হচ্ছে ক্যাম্পাস এরিয়া। এরপর হচ্ছে মেট্রোপলিটন এরিয়া, প্রায় ৫০ কিলোমিটার। একটা মেট্রোপলিটনের ভিতরে যে নেটওয়ার্কটা থাকে, ওইটা হচ্ছে মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। এরপর হচ্ছে ওয়েড এরিয়া, যেটা হচ্ছে বিশাল বিস্তৃত একটা অবস্থায় থাকে। হুম? তো এটা হচ্ছে তোমরা একটু পড়ে নিবা। এখান থেকে তোমরা হচ্ছে পড়ে নিবা। এখান থেকে জাস্ট এই জিনিসগুলো আ একবার ভালোভাবে রিডিং করবে। এখান থেকে একটা কোয়েশ্চেন আসার সম্ভাবনা রয়েছে তোমাদের। এরপর হচ্ছে পেয়ার টু পেয়ার নেটওয়ার্ক, ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক, হাইব্রিড নেটওয়ার্ক। আচ্ছা, পেয়ার টু পেয়ার নেটওয়ার্ক হচ্ছে পৃথক সার্ভার কম্পিউটারের ভিতরে ২ বা ততোধিক কম্পিউটারের মধ্যে রিসোর্স শেয়ার। ২ বা ততোধিক কম্পিউটারের ভিতরে রিসোর্স শেয়ার করা যে নেটওয়ার্ক গঠন করা হচ্ছে কি পেয়ার টু পেয়ার নেটওয়ার্ক। এরপর হচ্ছে ক্লায়েন্ট সার্ভার। ক্লায়েন্ট হচ্ছে তোমরা যদি আমার আ HTML ক্লাসটা দেখে থাকো, আমি ওখানে ক্লায়েন্ট এবং সার্ভার নিয়ে বিস্তারিত কথা বলছি। ভিডিওর লাস্টে তোমরা আম হচ্ছে HTML এর যে ক্লাস রয়েছে, ওইটার লিঙ্ক পেয়ে যাবা। ওইটা থেকে একটু এটা দেখে নিবা। বাট ওই চ্যাপ্টারটা কিন্তু তোমাদের অনেক গুরুত্বপূর্ণ। এখান থেকে কোয়েশ্চেন করাও সহজ, আর ওইটা তোমাদের ভবিষ্যতেও কাজে লাগবে।
সেন্ট্রালাইজড নেটওয়ার্ক, এখানে দেখো একটা সার্ভার থাকবে এবং বিভিন্ন ইউজার থাকবে, বা এখানে একাধিক সার্ভার থাকতে পারে এবং বিভিন্ন ইউজার সেই সার্ভারগুলোর সাথে কানেক্টেড থাকবে। সেটা ডিস্ট্রিবিউটেড হাইব্রিড নেটওয়ার্ক। নেটওয়ার্কের মাধ্যমে পাবলিক থাকতে পারে, প্রাইভেট নেটওয়ার্ক থাকতে। প্রাইভেট নেটওয়ার্কটা হচ্ছে তুমি যেটা বাসায় ইউজ করতেছো, ল্যান্ড ম্যান ক্যান, আর পাবলিক এরিয়াটা হচ্ছে পাবলিক নেটওয়ার্ক আর কি। নেটওয়ার্ক ডিভাইস রয়েছে কিছু, মডেম, হাব, রাউটার, গেটওয়ে। এখন যদি তোমরা দেখো মডেম, হাব, সুইচ, রাউটার, গেটওয়ে। ওকে, এখান থেকে যে ধরনের কোশ্চেনটা আসবে যে হাব বেটার না সুইচ বেটার, ওয়াই? কেন হাবের থেকে সুইচ বেটার? তোমরা এখান থেকে রিডিং পড়ে নিয়ে বুঝে যাবা যে কেন হাবের থেকে সুইচ বেটার। হ্যাঁ, হাব এবং সুইচ কিন্তু কম্প্যারিজন দিতে পারে, ঠিক আছে? তোমরা এই নেটওয়ার্কের যে ডিভাইসগুলো রয়েছে, নেটওয়ার্কের যে ডিভাইস, এই যে নেটওয়ার্ক যে ডিভাইস রয়েছে, মডেম, হাব, রাউটার, গেটওয়ে, সুইচ, এগুলো সম্পর্কে জাস্ট একবার রিডিং পড়ে দিবা। ওকে, এখানে এই যে প্যাট প্রোটোকল অ্যাক্সেস অ্যাড্রেস ট্রান্সলেশন, এইটার ফুল ফর্মটা একটু মনে রাখো। এই যে এখানে ম্যাক হচ্ছে মিডিয়া অ্যাক্সেস কন্ট্রোল, এটা মনে রাখো। নেট হচ্ছে নেটওয়ার্ক অ্যাড্রেস ট্রান্সলেশন, এই যে শর্ট ফর্মগুলো আছে। আর এনআইসি নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড, এটা একটু মনে রাখো। ওকে, এখন আসা হচ্ছে নেটওয়ার্কের কাজ। ভাই নেটওয়ার্ক দিয়ে অনেক কিছু কাজ করা যাবে, এখানে কাজগুলো একটু দেখে নিও। হ্যাঁ, এখন যে মোস্ট ইম্পর্টেন্ট টপিক, একটু ঢং করে যেটাকে যদি আমরা বলি যে এই চ্যাপ্টারের সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক নেটওয়ার্ক টপোলজি। ভাই এখান থেকে কোশ্চেন আসবে এবং তুমি এখান থেকে অ্যান্সার করবা। তুমি যদি এখানে অ্যান্সার না করো তাহলে এই চ্যাপ্টারটা থেকে পড়ে কি লাভ? এখানে তুমি অ্যান্সার বলে, দিস ইজ দ্য মোস্ট ইজিয়েস্ট থিং। আসলে মনে রাখার ব্যাপার, আসলে সহজ কিন্তু মনে রাখার ব্যাপার। আসলে আমরা কি মনে রাখবো, কতটুকু মনে রাখবো, এটা সম্পর্কে একটু জেনে নিই। দেখো ভাই, আমি তোমাদেরকে এই চ্যাপ্টারটা নতুন ভাবে এটা কি ক্লাস করলাম যে তারার উপর মানে ঝাপসার উপর হাপছা বা কিছু একটা, যা বাঙালি প্রবাদ ভুলে গেছি। না ভাই, আমি তোমার ঝাপসা দেইনি। আমি তোমাদেরকে কোর জিনিসটা বুঝাইছি। কোর জিনিসটা বলে দিছি যে ভাই এই চ্যাপ্টার থেকে এইটা পড়বা, এটা এইভাবে পড়বা, এইখান থেকে আসবে। কোর যে জিনিসটা তোমার একটু বুঝতে সুবিধা হবে, এটা একটু বোঝানোর চেষ্টা করছি ভাই। এতটুকুই ভাই। এই চ্যাপ্টার থেকে এতটুকু, বাকিটুকু তোমার রিডিং পড়া, তোমার নিজের পড়তে হবে, নিজের পড়ে নিতে হবে। তুমি যদি চাও কেউ তোমাকে এই চ্যাপ্টারটা রিডিং পড়ে তোমাকে গিলায় দিক, ভাই তুমি গাধা, তুমি একটা গরু। হ্যাঁ, তুমি একটা গাধা গরুর মতো আচরণ করতেছো। গিলা খাওয়াই দিতে হবে কেন? তুমি ভাই ইন্টারে পড়ো, তুমি বড় তুমি এখন এইচএসসি দিবা, তুমি ইনাফ ম্যাচিউর, তোমার বোঝা উচিত তোমার কতটুকু পড়া উচিত। তোমাকে যে চ্যাপ্টারটা গিলে খাওয়া দেওয়া লাগবে সেটা আমি দেবো। তোমাকে 4th চ্যাপ্টারটা গিলা খাওয়া দেওয়া লাগতো, আমি 4th চ্যাপ্টার তোমাকে গিলা খাওয়া দিছি। 4th চ্যাপ্টারকে ইন ডিটেইলসে ডিস্ট্রিবিউট করে আমি তোমাদেরকে বুঝাই দিচ্ছি। তোমাদের সি প্রোগ্রামিংটা গুলায়া খাওয়া দিতে হবে, আমি ওইটা দিব। তোমাদের 3য় অধ্যায়টা গুলায়া খাওয়া দিতে হবে, আমি ওইটাও দিব। বাট তোমাকে 1ম এবং 2য় অধ্যায় যদি গুলায়া খাওয়া দেওয়া লাগে, আসলে তুমি মানুষের বাচ্চাই না, তুমি আসলে গরু বা গাধা। এটা বলতে কেন বলতেছি, বাট এটা ভাই তোমার রিয়ালাইজ করা উচিত। তোমার যদি এখনো এই মেন্টালিটি থাকে, তুমি এখন এসে এই চ্যাপ্টারটা তোমাকে ধরে কেউ পড়ায় গিলে খাওয়া দিবে, তাহলে আসলেই ভাই তুমি গরু এবং গাধার আচরণই করতেছো। বাট অ্যাকচুয়াল স্টুডেন্ট বা অ্যাকচুয়াল হিউম্যান বিং হইলে তোমার এটা বোঝা উচিত যে তোমার জাস্ট এখানে কোর কনসেপ্ট বা ফান্ডামেন্টালটা নিয়ে যাওয়া উচিত। নিয়ে গিয়ে বাকি যে জিনিসগুলো আছে, যে হ্যাঁ, আমি নিজে পড়ে এই চ্যাপ্টারটাকে ঝাঁঝরা করে ফেলবো। দেন ইউ আর এনাফ ম্যাচিউর। তুমি আসলে একজন স্টুডেন্টের ভূমিকা পালন করতে আসলে তুমি আসলে গরু গাধার ভূমিকা পালন করতেছো। আমি তোমাদেরকে বলবো, গরু গাধা হইও না, আমরা স্টুডেন্ট। তোমাদের বোঝা উচিত কতটুকুতে তোমাদের লাভ। ভাই তুমি এই চ্যাপ্টারের পর 3-4 ঘন্টা ক্লাস করে কি করবা? ভাই এই চ্যাপ্টারের পর 3-4 ঘন্টা ক্লাস করে লাভ নাই কোনো। হ্যাঁ, এই চ্যাপ্টারের পর 3-4 ঘন্টা ক্লাস করে তোমার কোনো লাভ নাই। তোমরা এই চ্যাপ্টারটা 30-45 মিনিটে একটা ক্লাস করবা, তোমাকে জাস্ট বুঝাই দিবে কনসেপ্টগুলা। এই টপিক তোমার পড়া লাগবে সেটা তোমাকে বলে দিবে, তুমি এরপর 1-2 ঘন্টা টাইম নিয়ে এই চ্যাপ্টারটা পড়ে শেষ করে ফেলবা। তুমি ভাই 4 ঘন্টা ক্লাস দেখবা, আবার 3 ঘন্টা পড়বা। 7 ঘন্টা লাগবে এই চ্যাপ্টার শেষ করতে তোমার। তোমার হাতে এত টাইম আছে? তোমার জন্য ফিজিক্স, কেমিস্ট্রি এখনো বসেই আছে। তো এরকম আচরণ করিও না, যাতে তুমি নিজেকে একটা সময় গিয়ে রিয়ালাইজ করতে হয় তুমি একটা গরু এবং গাধার ভূমিকা পালন করতে চাও। অ্যাকচুয়াল একটা স্টুডেন্টের ভূমিকা পালন করো। তোমাদের তুলনায় হয়তো আমি অনেক নগণ্য, আমার নলেজ অনেক কম, বাট আমি আমার চেষ্টা করছি, আমি আমার বেস্টটা তোমাদেরকে দেওয়ার চেষ্টা করছি ইনশাল্লাহ। সো এতটুকু মনে রেখো, আমি যতটুকু বুঝিয়ে দিচ্ছি এরপরে যদি তোমরা একটু পড়ো চ্যাপ্টার থেকে, ইনশাল্লাহ আই হোপ তোমাদের যেভাবে 3টা মেথড বলে দিছি, যে 3টা স্টেপে যদি আমার লেকচার ফলো করে তুমি একটু পড়ো বাসায়, এই চ্যাপ্টার থেকে তোমার কাছে আটকানো কঠিন হয়ে যাবে ইনশাল্লাহ। সো অ্যান্ড আই এম সরি ফর মাই ওয়ার্ডস, যে গরু গাধা বা মানুষের বাচ্চা, ভাই এগুলো জাস্ট হচ্ছে তোমাদেরকে টিকার করার জন্য। তোমরা যদি নিজেদের ভিতর মোটিভেট হও, বা ইগোটাকে, ভাই হিউম্যান ইগো, ম্যানস ইগো আর সো ডেঞ্জারাস। ম্যানের ইগো হচ্ছে খুবই ডেঞ্জার একটা জিনিস। ওকে, আসো নেটওয়ার্ক টপোলজি সম্পর্কে করি। ভাই এখানে অনেক ধরনের টপোলজি রয়েছে। এই টপোলজি বলতে কি বুঝি সেটা একটু জানি। টপোলজি বলতে আমরা সাধারণত বুঝি কম্পিউটার অনুলিপিতে কিভাবে অপর একটি কম্পিউটারের সাথে যুক্ত থাকবে, ডাটা ব্যবহার করতে। এই যে মানে টোপোলজি হচ্ছে একটা কম্পিউটারের সাথে কেমনে যুক্ত থাকবে, কেমনে তারা হচ্ছে ডাটা আদান প্রদান করবে, এই যে জিনিসটাই। হুম এরপর আসে বাস টপোলজি, রিং টপোলজি, স্টার টি ম্যাশ হাইব্রিড। বাস টপোলজিটা দেখতে বাসের মতো থাকবে,
বাসের মতো করে একটি অপরের সাথে যুক্ত থাকবে। এখন আসো এই টপোলজিটা আমি তোমাদের এত পড়াই দিব না, আমি just তোমাদেরকে ২ টা ফান্ডা শিখাই দিই। ফান্ডা পড়বা হয়ে যাবে। ফার্স্ট এটা একবার রিডিং পড়বা। এই চিত্রটা দেখে রাখবা। চিত্র আঁকাইতে পারলে ভালো একটা মার্ক পাবা। এই বাস টপোলজি কেমন দেখা যায় এটা একটু দেখে রাখবা। বাস টপোলজি কেমন দেখা যায় এটা একটু দেখে রাখবা। এরপর বাস টপোলজির সুবিধাটা কি? বাস টপোলজির সুবিধাটা কি? এটা দেখবা। বাস টপোলজির অসুবিধা কি? এটা দেখবা। এরপর আসো রিং টপোলজিতে। রিং টপোলজিতে দেখতে কেমন? এটা দেখবা। রিং টপোলজির সুবিধা অসুবিধা পড়বা, হ্যাঁ? রিং টপোলজির সুবিধা অসুবিধা পড়বা। আসো তোমাদেরকে পড়াকে আরো একটু ইজি করে দিই। রিং টপোলজির সুবিধা অসুবিধা পড়বা। এবার স্টার টপোলজিটা দেখতে কেমন? দেখো স্টারের মতো, রিংটা কিন্তু রিং এর মতো ছিল। এটা কেমনে যুক্ত থাকে একটা অপরটার সাথে? হ্যাঁ, এ দেখো একটা অপরটার সাথে কেমনে কিভাবে যুক্ত থাকে এটা দেখবা। সুবিধা অসুবিধাগুলো পড়বা। এরপর হচ্ছে ট্রি টপোলজি। ট্রি টপোলজিটা দেখতে কেমন, কেমনে যুক্ত আছে সেটা পড়বা। সুবিধা অসুবিধা পড়বা। ম্যাশ টপোলজির ক্ষেত্রেও সেম, ম্যাশ টপোলজির সুবিধা অসুবিধা পড়বা। এরপর হচ্ছে হাইব্রিড টপোলজিটাও পড়বা, সুবিধা অসুবিধা পড়বা। এখন আসো এই যে সুবিধা অসুবিধা পড়লা, এতগুলো টপোলজি জানলা, টপোলজিগুলো দেখতে কেমন, কেমনে কাজ করে সেটা জানলা, নিজে নিজে পড়ে পরীক্ষায় কি কোশ্চেন আসবে। পরীক্ষায় তোমার 2টা চিত্র দিবে, বলবে এটা কোনটা বলেছি ওইটা কোনটা বলেছি। এরপর বলবে এটার সুবিধা কি আর ওইটার অসুবিধা কি, কেন তুমি এটা ব্যবহার না করে ওইটা ব্যবহার করবা। এই ধরনের কোশ্চেনই আসবে। এই নেটওয়ার্ক টপোলজিটা রিডিং পড়বা, জাস্ট সুবিধা অসুবিধা মেমোরাইজ করার দরকার নেই, মাথায় রাখবা। কোনটা কেমনে যুক্ত আছে এটা দেখবা, কোনটা কেমনে কাজ করতেছে এটা দেখবা। হুম চিত্রগুলা কেমন, কোন টপোলজিটা দেখতে কেমন, তুমি আঁকাইতে পারতেছো কিনা আঁকানো ট্রাই করবা। এটা আঁকানো মাস্ট, তুমি আঁকাবা ভালো একটা মার্ক পাবা। আঁকাইলে লেখার পরিমাণ কমে যাবে তোমার, এটা হচ্ছে শর্টকাট। এভাবে তুমি যদি নেটওয়ার্ক টপোলজিটা পড়ো, দিস ইজ এনাফ ভাই। তোমাকে এই জিনিসটা এমনি বোঝাবো না তো কেমনে বোঝাবো, আমি তোমাকে এমনি বোঝাবো যে ভাই ম্যাথস একটি কম্পিউটার নেটওয়ার্ক বলি এভাবে পড়ার সময় আছে, এটা তোমার পড়া উচিত, তুমি করবা। আমি তোমাকে বুঝাই দিব, ফান্ডাটা বুঝাই দিব কি পড়তে হবে, কতটুকু পড়তে হবে, কি মনে রাখা দরকার তোমার। হুম তুমি যদি এই চ্যাপ্টারটা ওইভাবে পড়তে তাহলে তো হবে না। এই চ্যাপ্টারটা তোমার নিজের পড়তে হবে। আমি তোমাকে জাস্ট পাথটা দেখা দিব যে ভাই এই চ্যাপ্টারটা এমনি এমনি। ওকে, এরপর হচ্ছে ক্লাউড কম্পিউটিং। ক্লাউড কম্পিউটিংটা হচ্ছে একটা রিডিং পড়ার বিষয়। ক্লাউড কম্পিউটিং যদি বলি, এটা হচ্ছে আমরা ক্লাউডে কোনো কিছু ধরো ভার্চুয়াল ভাবে আমরা যখন কোনো কিছু স্টোর করি, ওটা হচ্ছে ক্লাউড কম্পিউটিং। সহজ ভাষায় যদি বলি, ক্লাউড কম্পিউটিং 3 রকম রয়েছে, প্রাইভেট, পাবলিক, হাইব্রিড। পড়ে নিবা ক্লাউড কম্পিউটিং সুবিধা অসুবিধাগুলো একটু পড়ে নিবা। ওকে, এখানে ক্লাউড কম্পিউটিং ব্যবহারটা পড়ে নিবা। ওকে, ডান্স ডান্স ধরে একক কি মনে রাখো, এটা হচ্ছে কি ব্রডকাস্ট। গ্রুপ মেসেজ কি? গ্রুপ মেসেজ হচ্ছে গ্রুপ মেসেজ কি রিডিং কাজ না, একজনও দিচ্ছে না, ব্রডকাস্ট না মাল্টি কাজটা আমরা স্পেসিফিক ভাবে কিন্তু করতে পারতেছি। হুম এখানে হচ্ছে আচ্ছা এটা কিন্তু মাল্টি কাজ হবে। ঠিক আছে, এখান থেকে পড়ি এই যে এই দেখো আমি তোমাদেরকে যে বলছিলাম, এখন আসলে একটা সৃজনশীল দেখাই যে দেখছো 3টা চিত্র দেওয়া আছে। এরপর তোমাকে বলছে পরস্পর চিত্র যে টপোলজি তৈরি হবে, চিত্র সহ ব্যাখ্যা করো। 2 ও 3 নম্বর টপিক কোনটি বেশি সুবিধাজনক উত্তর দেখছো, আমি তোমাকে কিন্তু বলে দিছি কি কি আসবে। এই যে ডুপ্লেক্স কি, ফুল ডুপ্লেক্স কি, ব্যান্ডউইথ কি, দেখছো যে জিনিসগুলো বলে দিছি ভাই ওই জিনিসগুলোই আছে। জাস্ট এখন তোমাদের কাজ হবে এই যে জিনিসগুলো বলে দিলাম সবগুলো একবার করে রিডিং পড়া। হুম সবগুলো একবার করে রিডিং পড়া। সবগুলো একবার করে রিডিং করলে তোমার কি হবে, সবগুলো যখন তুমি একবার করে রিডিং পড়বা তখন তোমার ব্যাপারগুলো অনেক ক্লিয়ার হয়ে যাবে। ক্লাসে বলে দেওয়া হয়েছে কোন কোন জিনিসগুলো তোমার একটু বুঝিয়ে দেওয়ার দরকার ছিল, সেগুলো বুঝিয়ে দেওয়া হয়েছে। এখন তোমার কাজ হবে ক্লাসটা ক্লোজ করে মার্ক ডাউন করে তুমি জাস্ট তোমার এলসিটিভি যে আইসিটি বইটা রয়েছে এটা নিয়ে বসবা, নিজে একবার শুরু থেকে শেষ পর্যন্ত পড়বা, মার্ক করবা ইম্পর্টেন্ট জিনিসগুলো। এবার তোমার মোটামুটি গাইড থেকে তুমি এমসিকিউ এবং সিকিউ প্র্যাকটিস করবা। এরপরে গিয়ে তুমি তোমার বইটাকে আবার রিভিশন দিবা। ইনশাল্লাহ ইনশাল্লাহ বলে দিতে পারবো তৃতীয় চ্যাপ্টারটা তোমার পরিপূর্ণভাবে কভার হয়ে যাবে। এখন তোমার কিন্তু আইসিটি ফর এত টাইম নেই যে 3-4 ঘন্টা লেকচার দেখবো, তোমাকে যত শর্টে পড়ানো যায় ঠিক সেই কাজটাই করতেছে। এরপর আমাদের নেক্সট ক্লাস হচ্ছে 5ম অধ্যায় প্রোগ্রামিং ভাষা সি। সি এই ক্লাসটা একটু বড় হইতে পারে, বাট আমি সর্বোচ্চ চেষ্টা করবো এই ক্লাসটা যত শর্টে তোমাদের গুরুত্বপূর্ণ জিনিসগুলো বোঝা দেওয়ার। প্রোগ্রামিং সো এসেনশিয়াল ইন দিস কারেন্ট ওয়ার্ল্ড। তো সি প্রোগ্রামিংটা হচ্ছে সবকিছুর মাদার। তো এটা তোমাদের আইসিটিতে আছে, এটা যদি ভালোভাবে শিখে যাও তোমার কম্পিউটার সায়েন্সের প্রতি আগ্রহ একটু হলেও বাড়তে পারে। তো চলো আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকো সুস্থ থাকো, সবাইকে থ্যাংক ইউ আজকের ক্লাসটি দেখার জন্য। আর হ্যাঁ, ভিডিও ডিসক্রিপশনে আমার ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে, চাইলে সেখানে ফলো করতে পারো। তো আজকের মতো এই ক্লাসটা এখানেই। তো আমি আবারও বলে দিচ্ছি, জাস্ট লেকচারটা শেষ হয়েছে, তোমার বইটা নিয়ে বসবা, বইটা পড়বা,
তোমার মোটামুটি গাইডগুলো থেকে এমসিকিউ এবং সিকিউ প্র্যাকটিস করবা, এরপর মার্ক ডাউন করা শেষগুলো একবার রিভাইজ দিলে এরপর পরীক্ষার আগে একবার পড়লেই হয়ে যাবে ইনশাল্লাহ। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ। আর আল্লাহ হাফেজ, দেখা হবে পঞ্চম অধ্যায়ের লেকচারে। সবার জন্য সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আসসালামু আলাইকুম।